বিশ্বযুদ্ধ ইতিহাসের সবথেকে কলঙ্কিত ঘটনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে তার 6 মাস পরের ঘটনা। হিটলারের একদিন নজর পড়ে ইউরোপের একটা দেশ যার নাম নরওয়ে। হিটলারের সেনাবাহিনী সেই দেশটার উপরে আক্রমণ করে বসে। হিটলারের হাত থেকে নিজেদের দেশের ধন সম্পত্তি রক্ষা করার জন্য নরওয়ের সরকার প্রথমে অনেকগুলো ট্রাকে করে এবং তারপরে একটা বিশাল ট্রেনে ধনরত্ন সম্পত্তি ভর্তি করে নরওয়ের সেনাবাহিনী রওনা হয়ে যায় এক বিপজ্জনক অভিযানে। কিন্তু কপালে দুর্ভাগ্য লেখা থাকলে সেই দুর্ভাগ্য সহজে পেছন ছাড়ে না। সেদিন কিন্তু সবার কপালে বিশাল দুঃখ লেখা ছিল। বিশ্বযুদ্ধের এক সত্য ঘটনা নিয়ে একটা লোমহর্ষক কাহিনী, গোল্ড রান। এই মুভিটা যেহেতু সত্য ঘটনার উপর নির্ভর করে বানানো হয়েছে, সুতরাং আমি এই ভিডিও শেষে এই মুভিতে দেখানো বিভিন্ন চরিত্রগুলোর আসল চেহারা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার আসল ছবি দেখিয়ে দেব। যেহেতু এটা নরওয়ের ল্যাঙ্গুয়েজে বানানো মুভি, তাই এই মুভিটার আসল নাম হলো গুলট্রান্সপোর্টেন। মুভি শুরু হয় সালটা 1940। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে 6 মাস পার হয়ে গেছে। জার্মানি শাসক হিটলারের নজর পড়ে নরওয়ের উপরে। হিটলার তার নাৎসি সেনাবাহিনীর একটা অংশকে পাঠিয়ে দেয় নরওয়েতে। তাদের লক্ষ্য ছিল নরওয়ের উপকূলবর্তী এলাকা, সেখানকার রাজা, সেখানকার সরকারকে নষ্ট করা এবং নরওয়ে দেশের মধ্যে যত সোনা দানা ধন সম্পত্তি আছে সবকিছুকে নিজেদের দখলে নিয়ে আসা। তারিখটা 8 এপ্রিল। এই লোকটাকে দেখা যায় সে তার পুরো পরিবারের সাথে আজ তার ছোট মেয়ের জন্মদিন সেলিব্রেট করছে। এমন সময় হঠাৎ এয়ার রেড সাইরেন বেজে ওঠে। মানে কোনো বিপদের আশঙ্কা থাকলে যুদ্ধপ্রবণ দেশগুলোতে মানুষকে সাবধান করার জন্য এক বিশেষ ধরনের সাইরেন বাজানো হয়। তো সবাই আচমকা ওই সাইরেনের আওয়াজ শুনে খুব ঘাবড়ে যায় এবং তারা সবাই খুব তাড়াতাড়ি সেই বাড়িটার নিচে তৈরি বাংকার, মানে হঠাৎ করে যদি যুদ্ধ লাগে শত্রুর হাত থেকে বাঁচার জন্য প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে বিভিন্ন দেশে নিজের বাড়ির তলায় বাংকার বানানোর একটা চল ছিল, যাতে কখনো যুদ্ধ লাগলে নিজের প্রাণটুকু বাঁচানো যায়। সেদিনের দিনটা ওই বাংকারের মধ্যে কেটে যায় সবার। পরের দিন অর্থাৎ 9 এপ্রিল খবরে শোনা যায় যে ভোর 4:30-এর সময় জার্মান সৈন্যরা নরওয়ের অসলোপজোর্ডের এক দুর্গে আগুন লাগিয়ে দিয়েছে এবং নরওয়ের বর্ডারের ভেতরে ঢুকে পড়েছে। এবং কিছুক্ষণ পরে একটা যুদ্ধ জাহাজকে সেখান থেকে যেতে দেখা যায়, যেটা ফলো করলে জানা যায় যে নরওয়ের রাজধানী অসলোর খুব কাছে ডিজার্ট নামে একটা জায়গায় সেই যুদ্ধ জাহাজটা খালি পড়ে আছে। এদিকে জার্মান সেনা নরওয়ের সীমায় ঢোকার পর নরওয়ের উপকূলবর্তী এলাকাগুলো দখল করে নেয় এবং নরওয়ের বার্গান নামে আরেকটা শহরও দখল করে নেয়। তারা একটু এগিয়ে গিয়ে ট্রন্ডহাইম নামের আরেকটা শহরও নিজেদের দখল করে নেয়। এই খবর সারা দেশে আগুনের মতো ছড়িয়ে পড়ে। নরওয়ের সরকার নিশ্চিত হয়ে যায় যে এরপরে নিশ্চয়ই জার্মান সেনারা তাদের সঞ্চিত ধন সম্পদ অর্থাৎ তাদের সোনার দিকে হাত বাড়াবে। যেহেতু নরওয়ের সমস্ত সোনা সেন্ট্রাল ব্যাংক অফ নরওয়ের লকারে রাখা হতো, তাই জার্মানদের আক্রমণের খবর পাওয়ার সাথে সাথে সেখানকার ব্যাংক ম্যানেজার, যার নাম হলো নিকোলাই রিক, সে সমস্ত সোনা নরওয়ের অন্য একটা শহর যার নাম লিলেহামেরে সেখানে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং সাথে সাথে সমস্ত সোনার বারগুলোকে সমস্ত ব্যাংক কর্মী এবং সেনাবাহিনী মিলে কাঠের বাক্সের মধ্যে পুড়ে পেরেক দিয়ে আটকে সিল করে রেখে দেয়। এদিকে জার্মান সেনারা প্রচন্ড গতিতে এগোচ্ছে এই ধন সম্পত্তি লুট করার জন্য। এদিকে দেখা যায় ব্যাংকের সকল কর্মচারীরা নরওয়ের সৈন্যদের বলে, যত তাড়াতাড়ি হোক যেখান থেকে হোক প্রচুর পরিমাণের লরি বা ট্রাক জোগাড় করে নিয়ে আসতে হবে। ব্যাংক ম্যানেজার রিগের কথা মতো যে যেখান থেকে পারে বেশ কিছু লরি জোগাড় করে নিয়ে আসে এবং সেই দেশের প্রচুর সাধারণ মানুষ এই মিশনে যোগ দেয়। সবাই মিলে একের পর এক সেই সোনা ভর্তি বাক্সগুলো লরিতে তুলতে শুরু করে। ঠিক এই সময় তারা দেখে প্রচুর পরিমাণে জার্মান যুদ্ধবিমান আকাশ পথ দিয়ে নরওয়েতে ঢুকে পড়েছে। এরা এবার খুব স্পষ্ট করে বুঝে যায় যে হাতে আর বেশি সময় নেই। তাড়াতাড়ি কিছু একটা করতে না পারলে সবকিছু শেষ হয়ে যাবে। আসলে জার্মানরা বিমানে করে আসছিল যাতে তারা ওপর থেকে নরওয়ের সবকিছুর উপরে নজর রাখতে পারে। তাই তাদের সন্দেহের নজর এড়ানোর জন্য সবকটা লরিতে 2 জন করে লোক রাখা হয়। একজন চালক আর একজন সোনা পাহারা দেওয়ার জন্য লরির পেছনে থাকবে। আর প্রত্যেক লরিকে আলাদা আলাদা পথ ধরে লিলাহাম শহরের দিকে যাওয়ার নির্দেশ দেওয়া হয়, কারণ একই পথ দিয়ে যদি এতগুলো লরি যায় তাহলে জার্মান সেনাবাহিনী সন্দেহ করতে পারে যে কিছু না কিছু নিয়ে যাওয়া হচ্ছে হয়তো। সেই জন্য প্রতিটা লরিকে আলাদা রাস্তায় যেতে বলা হয় এবং দেখা যায় তাদের সন্দেহ ঠিক ছিল। সোনার বার ভর্তি শেষ লরিটা সেই জায়গা থেকে ছাড়ার সাথে সাথেই
ওপর থেকে একটা মিসাইল এসে পড়ে এবং জার্মান সেনাবাহিনী সেন্ট্রাল ব্যাংককে পুরো ঘিরে ফেলে। ম্যানেজার রিক খুব ভালো করে বুঝতে পারে যে এরপর তার সাথে জার্মান সেনারা কি কি করতে পারে। সে সম্পূর্ণভাবে মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। অন্যদিকে দেখা যায় নরওয়ের বিভিন্ন জায়গা, বিশেষ করে অসলো শহরের মানুষজন তাদের ঘর বাড়ি ছেড়ে কোনো এক নিরাপদ আশ্রয় খুঁজে বের করার জন্য বেরিয়ে পড়ে। আর একটু আগে মানে মুভি শুরুতে যে লোকটাকে দেখা গেছিল, সেই লোকটার নাম হলো ফেডরিক হাসলান্দ। ইনি পেশায় নরওয়ের পার্লামেন্টের একজন সেক্রেটারি। হাসলান্দের স্ত্রীর নাম হলো ইরেন। ইরেন তাদের মেয়ে ভেসলোমাইকে কোনো একটা নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার জন্য ব্যাগপত্র গোছাতে শুরু করে। ঠিক এই সময় হাসলান দেশে ইরেনকে বলে, আমাকে একবার অফিসে যেতেই হবে। দেশের কোনো গুরুত্বপূর্ণ কাগজ যদি জার্মানদের হাতে চলে যায় তাহলে মারাত্মক বিপদ হয়ে যাবে। তোমরা চিন্তা করো না, আমি যত তাড়াতাড়ি সম্ভব কাজ করে তাড়াতাড়ি চলে আসব। ইরেন তাকে মানা করলেও সে বেরিয়ে পড়ে। আসলে হাসলান্দ একজন অত্যন্ত সৎ, দায়িত্ববান এবং দেশভক্ত মানুষ। তাই দেশের বিভিন্ন জরুরি কাগজপত্র বিপদে আছে জেনে সে কোনো কিছুর পরোয়া না করে বেরিয়ে যায়। অফিসে গিয়ে কিছু জরুরি কাগজপত্র ছাড়া বাকি সব ডকুমেন্টসে আগুন জ্বালিয়ে নষ্ট করে ফেলার নির্দেশ দেয় হাসলান্দ। ইতিমধ্যে তার কাছে ফোন আসে নরওয়ের অর্থমন্ত্রী, যার নাম অস্কার। মানুষের নাম অস্কার, যাই হোক। তো অস্কার হাসলান্দকে বলে, শোনো, জার্মানরা আটঘাট বেঁধে আমাদের উপরে আক্রমণ করছে। ওদের লক্ষ্য হচ্ছে আমাদের সরকার এবং আমাদের দেশের সব সম্পত্তি নিজেদের দখলে নিয়ে নেওয়া। আর এই মুহূর্তে বিশ্বাসযোগ্য মানুষ বলতে আমি তোমার কথা ছাড়া অন্য কারোর কথা ভাবতে পারছি না। আমার তোমার উপরে ভরসা আছে হাসলান্দ। যত তাড়াতাড়ি সম্ভব তুমি একটা গাড়ি নিয়ে আমার অফিসের বাইরে চলে আসো। হাসলান্দ তার স্ত্রীকে এইসব কথা জানানোর জন্য বাড়িতে যায়, কিন্তু গিয়ে দেখে ততক্ষণে দেরি হয়ে গেছে। হাসলান্দের জন্য একটা চিঠি লিখে রেখে তার স্ত্রী ইরেন তাদের মেয়েকে নিয়ে চলে গেছে। আসলে ইরেন হয়তো বুঝে গেছিল যে হাসলান্দের মতো একজন মানুষ যে কিনা দেশের এই বিপদে কিছুতেই নিজের দায়িত্ব এড়িয়ে চলে আসতে পারবে না। তাই চিঠিতে সে হাসলান্দকে লিখে গেছে, চিন্তা করো না, এই বিপদের সময় কেটে যাওয়ার পর আমি তাড়াতাড়ি চলে আসব। বোঝো ব্যাপার, এমন বউ যেন কারো কপালে না জোটে। এরপর অর্থমন্ত্রী অস্কারের কথা মতো একটা গাড়ি নিয়ে হাসলান তার অফিসের বাইরে পৌঁছে যায়। আর ঠিক তখনই সে লক্ষ্য করে বেশ কিছু জার্মান সেনা সেই অফিসের বাইরে চলে এসেছে। কি হচ্ছে হাসলান কিছুই বুঝতে পারে না। কিছুক্ষণ পর দেখা যায় অস্কার এবং অন্য একজন লোক লুকিয়ে এসে হাসলান যে গাড়িতে ছিল সেই গাড়িটাতে উঠে পড়ে। হাসলান কোনো কিছু জিজ্ঞেস না করে তাড়াতাড়ি গাড়ি চালাতে থাকে। একদিকে পরিবারের জন্য চিন্তা, অন্যদিকে দেশের উপরে হুট করে নেমে আসা এরকম এক ভয়ানক বিপদ। সে মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত হয়ে পড়ে। রাস্তা দিয়ে যেতে যেতে খবরে শোনা যায় যে জার্মান সেনারা নরওয়ের বেশিরভাগ সরকারি অফিস দখল করে নিয়েছে। সুতরাং জার্মানরা যেরকম ভাবে বলবে তাদের কথা মতো কাজ করা ছাড়া আর কোনো গতি নেই। এই খবর শোনার পর থেকে অস্কারের হাবভাব দেখে মনে হচ্ছিল যে তার মাথায় কিছু একটা গোপন প্ল্যান চলছে। তারা একটা সরকারি অফিসে এসে পৌঁছায় সেদিনের রাতটা সেখানে কাটাবে বলে। হাসলান্দের এবার নিজেকে খুব অসহায় লাগছিল, চেয়েও সে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছে না। তার ছোট মেয়েটাকে সে আবার কবে দেখতে পাবে, আদৌ দেখতে পাবে কি না পাবে সে বিষয়ে সে কিছুই জানে না। এদিকে দেখা যায় একজন জার্মান সেনাপ্রধানকে, এনার নাম মেজর স্টোলম্যান। এরা সবাই সেন্ট্রাল ব্যাংক অফ নরওয়েকে ঘিরে ধরে রেখেছিল এবং ব্যাংক ম্যানেজার রিককে তারা বলে, তোমাদের যে ধন সম্পত্তি রাখা হয়েছে সেই জায়গাটা খুলে দাও। রিক নানা অজুহাত দিয়ে তাদেরকে আটকানোর চেষ্টা করে, কিন্তু জার্মান সৈন্যরা কিছুতেই ভোলবার পাত্র নয়। যেখানে সোনা দানা সবকিছু রাখা হয় সেই ঘরটা খুলতে বাধ্য হয় রিক, কিন্তু ঘরের আলো জ্বালাতেই দেখা যায় সেই ঘর পুরোপুরি ফাঁকা। কারণ এখানে যে বিপুল পরিমাণে সোনা ছিল সেগুলো তো এখন লরির মধ্যে রাস্তায় আছে, অন্য শহরে নিয়ে যাওয়া হচ্ছে। সুতরাং সেখানে একটা সোনার টুকরাও ছিল না। মেজর স্টোলম্যান প্রচন্ড রেগে যায় এবং রিককে মারধর করতে থাকে, কিন্তু রিক কোনো মতেই মুখ খোলে না। ঠিক তখনই সেখানে দুটো বাচ্চা ছেলে আসে এবং তারা জানায় যে তারা সকালে দুজন লোককে একটা লরি নিয়ে লিলে হামেরের শহরের দিকে যাওয়ার কথা শুনেছে। মেজর বুঝে যায় যে তাহলে নিশ্চয়ই লীলা হামেরের ব্যাংকে এখানকার সব সোনা দানা ধনরত্ন চালান করে দেওয়া হয়েছে। কিন্তু যতক্ষণে সেই কথা জানতে পারে ততক্ষণে সন্ধে নেমে এসেছে। আর দেখা যায় সোনা ভর্তি সেই সমস্ত ট্রাকগুলো লিলে হামেরেতে পৌঁছে গেছে এবং সেই সোনা ভর্তি পেটিগুলোকে লরি থেকে নামিয়ে সেখানকার ব্যাংকের লকারে ঢুকিয়ে আটকে দেওয়া হয়। তো সমস্ত সোনা পৌঁছে গেল এবং বিপদ কেটে গেল, তাই তো? কিন্তু না,
বিপদ তো সবে শুরু ছিল। দেখা যায় পরের দিন সকালে অর্থমন্ত্রী অস্কার হাসলানকে সাথে নিয়ে বেরিয়ে আসে এবং তারা গাড়িতে করে আবার রওনা দেয়। হাসলান অস্কারকে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছি আমরা? অস্কার বলে, ব্যাংক ম্যানেজার রিক ভেবেছিল যে সোনা লিলাহামের শহরে পাঠিয়ে দিলে জার্মানরা আর হদিশ পাবে না, কিন্তু সে ভুল ভেবেছিল। জার্মান সেনাবাহিনী প্রচণ্ড গতিতে লিলাহামের শহরের দিকে রওনা দিয়েছে, সুতরাং আমাদের সব সোনা দেশের বাইরে কোনো নিরাপদ জায়গায় পাঠিয়ে দিতে হবে। নরওয়ের মধ্যে আমাদের ধন সম্পত্তি আর সুরক্ষিত নয়। আর হাসলান, এই কাজের দায়িত্বটা আমি তোমায় দিচ্ছি। অস্কার আরও বলে যে এটা একটা গোপন মিশন, তোমাকে যে করেই হোক সমস্ত সোনা ধন সম্পত্তি নিয়ে আন্দাজ লেন্সের দিকে যেতে হবে, যেখানে কিছু ব্রিটিশ সেনাবাহিনী আমাদের জন্য অপেক্ষা করবে জাহাজ নিয়ে, এবং তাদের জাহাজের মধ্যে আমরা সমস্ত সোনা ধন সম্পত্তি উঠিয়ে দেব। আর চিন্তা করো না, নরওয়ের সেনাবাহিনী তোমার সঙ্গে এই মিশনে যোগ দেবে, কিন্তু এই মিশনের সব থেকে উঁচু জায়গায় তুমি থাকবে, মানে তুমি হবে লিডার। হাসলানদের মনে একটা চাপা ভয় কাজ করতে থাকে। সে এটা খুব ভালো করে বুঝতে পারছিল যে যদি কোনোভাবে জার্মান সেনাবাহিনী টের পায় যে সোনা বাঁচানোর একটা গোপন মিশন হচ্ছে, তাহলে হাসলান্দ এবং তার পরিবারের সঙ্গে নাৎসি বাহিনী যা হাল করবে তা কল্পনার অতীত। এই সময় সেখানে হাসলান্দের বোন নিনি এসে পৌঁছায়। সে বলে সেও হাসলান্দের সঙ্গে মিশনে যোগ দিতে চায়। নিনিও তার দাদার মতো একজন সরকারি কর্মচারী, এবং কিছু বছর আগে স্পেনের সঙ্গে যখন নরওয়ের যুদ্ধ হচ্ছিল সেই যুদ্ধে সে যোগদানও করেছিল, অর্থাৎ যুদ্ধে লড়াই করার অভিজ্ঞতা তার আছে। শুরুতে নিনির কথা রাজি না হলেও বোনের জোড়াজড়িতে তার কথা মেনে নিতে বাধ্য হয় হাসলান। এছাড়াও দেখা যায় কিছু লোককে, যাদের মধ্যে নর্দাল গ্রিগ নামে একজন জনপ্রিয় লেখক, সেও এসে নরওয়ের সেনার সঙ্গে এই যুদ্ধে যোগদান করে। গ্রিগও এর আগে স্পেনের সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করেছিল। এদিকে দেখা যায় লিলেহামেরের যে ব্যাংকে সোনা আছে সেই ব্যাংকের ম্যানেজার অ্যান্ড্রিয়াস কিছুতেই হাসলানদের কথায় সেই সোনার লকার খুলতে রাজি হয় না। হাসলান তাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করে যে আমি সরকারি অর্ডার মেনেই এসেছি, আর বেশি দেরি করলে জার্মান সেনাবাহিনী এখানে পৌঁছে যাবে আর এই সমস্ত ধন সম্পত্তি তাদের হাতে চলে যাবে। কিন্তু অ্যান্ড্রিয়াস তার কোনো কথাই শোনে না, সে হাসলানকে বিশ্বাস করে না। কিছুক্ষণ পর নরওয়ের সেনাপ্রধান মেজর সুন্দে সেনাবাহিনী নিয়ে এসে লিলেহামেরেতে পৌঁছায় এবং মেজর সুন্দে অ্যান্ড্রিয়াসকে গুলি করার হুমকি দিলে অ্যান্ড্রিয়াস বাধ্য হয়ে লকারের দরজা খুলে দেয়। এরপর সমস্ত সোনার বার আবারও গাড়িতে তুলে স্টেশনে নিয়ে আসা হয়, কারণ এবার আর লরিতে করে সোনা নিয়ে যাওয়া হবে না, কারণ তাড়াতাড়ি নিয়ে যাওয়ার জন্য আরও বেশি স্পিড বা গতির দরকার ছিল। সুতরাং ট্রেনে করে এই বিপুল ধন সম্পত্তিকে আন্দালসনেসে নিয়ে যাওয়া হবে। কটা সোনার বাক্স সেই ট্রেনে ওঠানো হচ্ছে সমস্ত কিছুর হিসাব রেখে তারপর ট্রেনের মধ্যে সেই বাক্সগুলো তোলা শুরু হয়। এদিকে দেখা যায় প্রচুর পরিমাণে জার্মান সেনা বিমান থেকে প্যারাশুটে করে নরওয়ের বিভিন্ন জায়গায় ঢুকে পড়ছে। তারা প্রায় সমস্ত সরকারি দপ্তর নিজেদের দখলে নিয়ে নিয়েছে। আগের দিন যারা লরিতে করে সোনার পেটিগুলো লিলাহেমেরে শহরে নিয়ে এসেছিল তাদের মধ্যে থেকে সবাই ফিরে গেলেও দুজন সেখানে থেকে যায়। এনার নাম হলো অড হেনরি আর এনার নাম হলো ইংভার। এই দুজনকে মেজর সুন্দে স্টেশনের আশেপাশের এলাকায় নজর রাখতে বলে, যাতে সন্দেহজনক যদি কিছু দেখতে পায় তাহলে তারা সরাসরি সেনাবাহিনীকে খবর দিতে পারবে। একদিকে সময় কম, অন্যদিকে ট্রেনের মধ্যে সোনার বাক্সগুলো তুলতে অনেকটাই টাইম লেগে যাচ্ছে। সমস্ত সোনার পেটি ট্রেনে তোলা হয়ে গেলে তারা রাতের অন্ধকারেই বেরিয়ে পড়ে। ট্রেনটা কিছু দূর চলে যাওয়ার পর দেখা যায় লিলেহামের শহরে জার্মান সেনাবাহিনী এসে পৌঁছেছে এবং তারা সেখানকার ব্যাংক ম্যানেজার অ্যান্ড্রিয়াসকে একইভাবে জেরা করতে থাকে যেমন করে তারা ব্যাংক ম্যানেজার রিককে জেরা করেছিল। পরের দিন ভোরের আলো ফোটার পর অড হেনরি আর ইংভার যখন স্টেশনের চারদিকে টহল দিচ্ছিল তারা দেখে ট্রেন লাইনের নিচে একজন জার্মান সেনা দড়ি দিয়ে ঝুলে আছে। অবাক ব্যাপার, কি হয়েছে দেখার জন্য কাছে যেতেই দেখা যায় জার্মান সেনাটা একটা বোম নিয়ে সেখানে বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করে, কিন্তু উল্টে নিজেই মারা যায়। বোমের আওয়াজ শুনে সবাই খুব ঘাবড়ে যায় এবং তারপর সেই এলাকায় ডিউটিতে থাকা কিছু নরওয়ের সেনা ট্রেনটাকে দাঁড় করায়। দাঁড় করিয়ে মেজর সুন্দেকে সবকিছু বুঝিয়ে বলে যে বেশ কিছু জায়গায় কিন্তু জার্মান সেনাবাহিনী আমাদের ওপর নজর রাখছে, তাই ট্রেনটা যেন সাবধানে এগোয়, কারণ এই ট্রেনের উপরে কিন্তু বিপদ ঘুরছে। তাই এরপর দেখা যায় যে জার্মান যুদ্ধ বিমানের নজর এড়ানোর জন্য ট্রেনটা একটা সুড়ঙ্গের ভেতরে ঢোকে। সন্ধে নামা পর্যন্ত অপেক্ষা করতে থাকে, কারণ যুদ্ধ বিমান থেকে সকালবেলা যতটা স্পষ্টভাবে সবকিছু বোঝা যাবে
রাতের বেলা কিন্তু অতটা ভালো করে বোঝা যাবে না। আর তারা কিছুতেই জার্মানদের জানতে দিতে চায় না যে সোনা বোঝাই করা এই ট্রেনটা এই মুহূর্তে কোন জায়গায় আছে বা কোন দিকে এগোচ্ছে। সেই সুড়ঙ্গের ভেতরে দাঁড়িয়ে হাসলান্ত নিজের মনে মনে ভাবতে থাকে, দেশে এত লোক থাকতে হঠাৎ করে কেন তার মতো একজন সাদাসিধে মানুষকে এত বড় দায়িত্ব দেওয়া হলো। অন্যদিকে দেখা যায় যে জার্মান সৈন্যরা জানতে পেরে গেছে যে একটা বড় ট্রেনে ভর্তি করে সোনা দানা ইত্যাদি আছে, কিন্তু সেই ট্রেনটা কোথায় সেটা জার্মানরা এখনো জানতে পারেনি। তাই তারা নিজেদের মতো করে খোঁজ চালাতে থাকে। এরপর রাত নামে, ট্রেনটা আবারও আন্দালসনেসের দিকে রওনা হয়। অনেক লম্বা পথ অতিক্রম করে তারা আন্দালসনেসে এসে পৌঁছায় এবং সেখানে আসার পর সেই সোনার পেটিগুলোকে ট্রেন থেকে এবার জাহাজে তুলতে হবে। সেখানে থাকা সেনাবাহিনী তো ছিলই, এমনকি সাধারণ মানুষ পর্যন্ত হাতে হাত মিলিয়ে ট্রেন থেকে সোনা বের করে এবং জাহাজে তুলতে থাকে। হাসলান্ত এবারও খাতার মধ্যে সব সোনার পেটিগুলো গুনে গুনে তার হিসাব রাখতে থাকে। মেজর সন্ধে কোনো একটা কারণে এই সোনার পেটিগুলো গুনতে বারণ করে, কারণ তার মনে হয় এগুলো করে শুধুমাত্র বেকার সময় নষ্ট করা হচ্ছে। কিন্তু হাসলান্ত সেই সোনার পেটিগুলো গুনে গুনে সব হিসাব রাখতে থাকে। এতক্ষণে জার্মান সেনাবাহিনী কিন্তু খবর পেয়ে গেছে যে লিলেহামেরে থেকে একটা ট্রেন আন্দালসনেসে এসে পৌঁছেছে এবং এটা জানতে পারার সাথে সাথে নাৎসি সেনারা বুঝে যায় সেই ট্রেনটার মধ্যেই সব ধনরত্ন সোনা আছে। দেখতে দেখতে অনেকগুলো যুদ্ধ বিমান চলে এসেছে এই এলাকায়। তারা একের পর এক বোম ফেলছে এবং নরওয়ের সেনাবাহিনীদের লক্ষ্য করেই তারা গুলি চালাচ্ছে। এদিকে এখনো সব সোনা ট্রেন থেকে নামিয়ে জাহাজে তোলাই হয়নি, তাই বাকি সোনা ট্রেনে নিয়েই নরওয়ের সবাই কোনো মতে প্রাণ হাতে নিয়ে তারা আবার ফিরে সেই ট্রেনের মধ্যে উঠে পড়ল। ট্রেন চলতে শুরু করেছে, তবে জার্মানরা সেই ট্রেন লক্ষ্য করে একের পর এক বোম ফেলছে। এরপর তারা কোনো মতে আন্দালসনেস থেকে বেরিয়ে একটু দূরে অন্য কোনো জায়গায় গিয়ে ট্রেনটা দাঁড় করালো এবং তারা দেখে এই ট্রেনের মাল বহনকারী কাঠের কামরায় যেসব সোনা রাখা ছিল, বোমা বিস্ফোরণে সেই কামরায় আগুন ধরে গেছে এবং সোনার বারগুলো যে কাঠের পেটিতে ছিল সেগুলো আগুনে পুড়ে নষ্ট হয়ে গেছে। মেজর সন্ধে কিন্তু হাসলান্দের উপরে প্রচন্ড রেগে গেল। সে বলে, এই সব কিছু তোমার জন্য হয়েছে, সব কিছুর জন্য শুধুমাত্র তুমি দায়ী। ওরকম একটা গুরুতর সময় তুমি বাক্সগুলো গুনে খাতায় লিখে লিখে সময় নষ্ট করছিলে। তুমি যদি সময়টুকু নষ্ট না করতে, আমরা এতক্ষণে সমস্ত বাক্স জাহাজে তুলে ফেলতে পারতাম। তোমার মতো একটা অকর্মণ্যকে এই কাজের দায়িত্ব দেওয়া উচিতই হয়নি। তুমি কিছু বোঝো যুদ্ধের? এসব শুনে হাসলান্ত মানসিকভাবে ভেঙে পড়ে। সে বুঝতে পারে না সে এতক্ষণ যা করছিল তা কি ঠিক করেছে না ভুল। হাসলান্দের বোন নিনি বুঝতে পারে যে তার দাদা মানসিকভাবে ভেঙে পড়েছে। সে হাসলান্তকে আড়ালে ডেকে নিয়ে এসে বলে, তুমি একদম ভেঙে পড়ো না, আমরা সবাই তোমার পাশে আছি। তুমি যেটা ঠিক মনে হয় সেটাই করো। নরওয়ে সরকারের যে প্ল্যান ছিল যে ব্রিটিশরা তাদেরকে সাহায্য করবে, সেই প্ল্যান কিন্তু ভেস্তে যাচ্ছিল। কারণ ব্রিটিশ সেনারা যারা কিনা নরওয়ের সেনাবাহিনীকে সাহায্য করার জন্য এসেছিল, তাদের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সেই রাতটা তারা আতঙ্কে এবং ভয়ে সেখানেই কাটায়। নিনি জানায় যে সরকার থেকে তাকে একটা অন্য দায়িত্ব দেওয়া হয়েছে। সরকারের বিশিষ্ট পদে যারা ছিল তারা সবাই দেশ ছেড়ে চলে যাচ্ছে এবং তাদের যে ধনসম্পত্তি বা টাকা পয়সা ছিল, সেই টাকা পয়সা যাতে জার্মান সেনাবাহিনীর হাতে না পড়ে, সেই জন্য সেই টাকা পয়সা পর্যন্ত জাহাজে তুলে দিতে হবে, তাহলে সেগুলো নিরাপদ থাকবে। তো নিনির উপরে দায়িত্ব পড়ে যে নরওয়ের একটা শহর যার নাম মোল্ড, সেই মোল্ড শহরে গিয়ে সেই টাকাগুলো রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা। পরের দিন সকালে খবর আসে যে ব্রিটিশরা আর নরওয়েতে সময় নষ্ট করতে পারবে না। যতগুলো সোনার বাক্স নরওয়ের সেনাবাহিনী ব্রিটিশদের জাহাজে তুলে দিতে পেরেছিল, সেগুলো নিয়েই তারা ফিরে যাচ্ছে। হাসলান্দের মনে পড়ে যে নিনি বলেছিল যে নরওয়ের মন্ত্রীদের যে ধন সম্পত্তি আছে সেটা মোল্ড শহরে একটা জাহাজের মধ্যে তুলে দেওয়া হবে। তাই ব্রিটিশদের জাহাজরা যেহেতু এই কয়েকটা সোনার বাক্স নিয়ে ফিরে যাচ্ছে, বাকি সোনার বাক্সগুলো যদি তারা মোল্ড শহরে নিয়ে যেতে পারে, তাহলে সেই গ্লাসগো জাহাজে তারা সেই বাকি সোনার বাক্সগুলোকে তুলে দিতে পারবে। তাই বাকি সোনার বাক্সগুলোকে ট্রেন থেকে নামিয়ে লরিতে বোঝাই করতে শুরু করে তারা, যাতে মোল্ড শহরে গিয়ে সেই সোনা জাহাজে তুলে দিতে পারে। এবার এখানে প্রশ্ন আসতে পারে যে ট্রেনে করেই যখন নিয়ে এলো, তাহলে আবার লরিতে কেন বোঝাই করছে? দেখো, ট্রেনটা এমনিতেই অর্ধেক ভেঙে চুরে নষ্ট হয়ে গেছে এবং হিটলারের সেনারা এটাও জানতে পেরে গেছে যে এই ট্রেনের মধ্যেই সবকিছু আছে। সুতরাং এই ভাঙা চোরা ট্রেনে আবার মোল্ড শহরে সোনার পেটিগুলোকে নিয়ে যাওয়া খুব রিস্কের ব্যাপার হয়ে যাবে। সেজন্য তারা গাড়ির মধ্যে সোনার বাক্সগুলোকে নিয়ে যাওয়াই ঠিক করে।
দেখা যায় মোল্ড শহরে যাওয়ার পথ খুবই খারাপ, রাস্তার বিভিন্ন জায়গায় খানাখন্দ, একটু অসাবধান হলেই গাড়ির চাকা কাদায় পড়ে ফেসে যাচ্ছিল। তাই তারা ঠিক করে কিছু দূর গাড়ি করে নিয়ে গিয়ে তারা জলপথে ফেরিতে করে মোল্ড শহরে পৌঁছবে। তবে সব সোনা ভর্তি লরি ফেরিতে করে রওনা দিলেও শেষে পড়ে থাকে একটা ফেরি আর দুটো লরি, যার মধ্যে একটাতে হাসলান্দ, গ্রিক এবং আরো কিছু সৈন্য ছিল এবং অন্যটাতে ছিল অড হেনরি আর ইংভার। হাসলান্দের লরিটা এসে ফেরি অবধি পৌঁছে গেলেও অড হেনরিদের লরিটা কিন্তু মাঝ রাস্তায় খারাপ হয়ে যায়। দেরি হচ্ছে দেখে মেজর সুন্দে হাসলানকে ফেরিতে উঠে পড়তে বলে, কিন্তু হাসলান জানিয়ে দেয়, আমি যেহেতু এই মিশনের দায়িত্ব আছি, সুতরাং আমার দেখভালের মধ্যে কোনো মানুষকে আমি বিপদে পড়তে দেব না। সে হেনরি আর ইংভারকে না নিয়ে সেখান থেকে যাবে না। ওদিকে দেখা যায় অনেক কষ্টের লরিটা ঠিক করে যাও বা তারা ফেরির কাছে এসে পৌঁছায়, ততক্ষণে নাৎসি সেনা ট্রেনটা যেখানে রাখা ছিল সেখানে এসে দেখে সবকিছু খালি, আর আশেপাশে খোঁজ করে বুঝে যায় হাসলানদের লোকেরা মোল্ড শহরে যাওয়ার প্ল্যান করছে। এরপর নাৎসি সেনা ফেরিঘাটে এসে নরওয়ের লোকেদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে, কিন্তু ভাগ্য আর মনের জোরে অড হেনরি লরিটা নিয়ে কোনো রকমে ফেরিতে উঠে পড়ে। নাৎসিরা এত চেষ্টা করেও তাদের আটকাতে পারে না। তবে তারা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছে কি ফেলেনি, এমন সময় দেখে আরেক বিপদ। একটা বড় জার্মান যুদ্ধ বিমান তাদের লক্ষ্য করে উড়ে আসছে। তারা ভাবে প্রাণে বাঁচার আর কোনো উপায় নেই, হয়তো ওই যুদ্ধ বিমানটা থেকে এক্ষুনি একটা মিসাইল এসে পড়বে আর সবকিছু শেষ হয়ে যাবে। কিন্তু দেখা যায় যুদ্ধ বিমানটা তাদের মাথার উপর দিক দিয়ে উড়ে যায়। এই যুদ্ধ বিমানের মধ্যে কোনো মিসাইল ছিল না, তাই নাৎসি বিমানটা সেই ফেরির মধ্যে কোনো আক্রমণও করতে পারেনি। এইবারের জন্য তারা ভাগ্যের জোরে বেঁচে যায়, কিন্তু নাৎসি সেনাপ্রধান মেজর স্টলম্যান এত সহজে হার মেনে নিতে রাজি না। সে ওই ধন সম্পত্তিকে লুট করার জন্য মরিয়া হয়ে উঠেছে, কারণ তাদের নেতা হিটলারের আদেশ সেরকমই ছিল, এবং এই জন্য পুরো নরওয়েকে ধ্বংস করে দিতেও তার হাত কাঁপবে না। মোল্ডে পৌঁছে তারা দেখে যে পুরো শহর আগুনে জ্বলছে। গ্রিক বুঝে যায় এই কাজ নাৎসি সেনা ছাড়া আর কারোর হতে পারে না। পুরো শহর যেন শ্মশানপুরী হয়ে গেছে। কিন্তু জাহাজটা তখনও অপেক্ষা করছিল, কারণ নরওয়ের রাজা সেখানে এসে তখনও পৌঁছায়নি। কিন্তু দেখা যায় এবারও শেষ রক্ষা হয় না। দুর্ভাগ্যবশত সব সোনা জাহাজে তোলার আগেই অস্কার এবং অন্যান্য বিশিষ্ট মন্ত্রী সহ রাজা সেখানে এসে পৌঁছায়। তবে যাওয়ার আগে অস্কার হাসলানকে স্পষ্ট করে বুঝিয়ে দিয়ে যায় যে এখন থেকে যে বাকি সোনাটুকু আছে সেই সোনার দায়িত্ব সম্পূর্ণ তোমার, আর তুমি যদি নিজের দায়িত্ব ঠিকমতো পালন করতে না পারো তাহলে তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মনে মনে ভয় পায় হাসলান, কিন্তু সাহস হারায় না, এবং এর মধ্যে দেখা হয় তার সঙ্গে আবার তার বোন নিনির। নিনিকে দেখা যায় যেহেতু সমস্ত মন্ত্রীদের টাকা পয়সা এই জাহাজে তোলার দায়িত্ব ছিল তার, কিন্তু সময় কম থাকায় মন্ত্রীগুলোর এত টাকা পয়সা সে জাহাজে তুলতে পারেনি। মানুষের কত টাকা পয়সা, আর আমার কাছে চানাচুর খাওয়ারও টাকা নেই। যাই হোক, আসলে সমস্ত টাকা রাখা ছিল মোল্ডের ব্যাংকে, আর ব্যাংকের দরজা এমন করে লক করা ছিল যে অনেক চেষ্টা করেও সেটা খোলা যাচ্ছিল না। হাসলান্দ এবার মেজর সুন্দেকে একটা জাহাজ জোগাড় করতে বলে, আর ইংভারকে বাকি সোনার পেটিগুলো গুনে লিখে রাখতে বলে, আর নিজে নিনিকে সাহায্য করার জন্য মোল্ড ব্যাংকে যায়। কিন্তু এমন সময় দেখা যায় নাৎসি সেনা যুদ্ধ বিমানে করে সেখানে চলে আসে আর একের পর এক বোম ফেলতে থাকে এবং নরওয়ের লোকজনদের লক্ষ্য করে গুলি করতে থাকে। এত কিছুর মধ্যেও অনেক কষ্টে তারা ব্যাংকের দরজা খুলে ভেতরে গিয়ে একের পর এক টাকার নোট ভর্তি ট্রাঙ্ক বার করতে থাকে। আর ওদিকে একটা জাহাজ জোগাড় করে সমস্ত সোনার পেটি তাতে তুলতে শুরু করে বাকিরা। আর ঠিক সেই সময় বিমান থেকে জাহাজ লক্ষ্য করে গুলি চালানোর অর্ডার দেয় নাৎসি সেনাপ্রধান মেজর স্টলম্যান, এবং ইংভারকে বাঁচাতে গিয়ে একটা গুলি অড হেনরির বুকে এফোর ওপর হয়ে যায়। সে সেখানেই মারা যায়। হাসলান্দ, নিনি আর বাকি কিছু নরওয়ের সেনা সব টাকার নোট আর টাকার কয়েন বের করে এনে জাহাজ অবধি পৌঁছানোর জন্য একটা লরিতে তুলছিল, কিন্তু বিপদ তখনও শেষ হয়নি। চারিদিকে তখন দাউ দাউ করে আগুন জ্বলছে। সেই জায়গায় রাখা একটা দাহ্য পদার্থের ট্যাঙ্কে আগুনের তাপে তেতে গিয়ে এক বিশাল বিস্ফোরণ হয়। আশেপাশে বিল্ডিং যা কিছু ছিল সেই বিস্ফোরণে ধ্বংস হয়ে যায়। হাসলান্দ এবং বাকিরা একটুর জন্য প্রাণে বেঁচে যায়। পুরো মোল্ড শহরটাকে আগুনে জ্বালিয়ে ছারখার করে দিলেও জার্মান সেনাদের কাছে কিন্তু মাথা নত করে না নরওয়ের বাসীরা। তবে সেখানে আর দাঁড়ানো ঠিক হবে না বলে তারা যে জাহাজ জোগাড় করেছিল কিছু নরওয়ের সৈন্য নিয়ে সেটা ছেড়ে দেওয়া হয়। পরদিন হাসলান্দ, মেজর সুন্দে, গ্রিক, নিনি, ইংভার এবং আরও কিছু সৈন্য মোল্ড থেকে বেরিয়ে যেতে শুরু করে। দিনের আলোয় দেখা যায় পুরো মোল্ড শহরের পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ।
তারা মোল্ডের বাইরে টাইট্রা নামে একটা ছোট গ্রামে এসে পৌঁছায়। তবে বিগত কিছুদিন ধরে জার্মানদের তাণ্ডবে সবাই এতটাই ভয় পেয়ে গেছে, সেই গ্রামের কেউ তাদের বিশ্বাসই করতে চায় না। হাসলান্দ গিয়ে সেখানে থাকা একজন ফেরির মালিকের কাছে সাহায্য চেয়ে বলে, দেখুন, আমরা সরকারের হয়ে একটা মিশনে এসেছি। নরওয়ের সব সোনা নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে উত্তরের দিকে যেতেই হবে। জার্মান সৈন্যরা আমাদের পেছনে আসছে, আমরা খুব বিপদে পড়ে গেছি, দয়া করে আমাদের একটু সাহায্য করুন। হাসলান্দের মুখ থেকে কথাগুলো শুনে ফেরির মালিক তাদেরকে সাহায্য করতে রাজি হয় এবং বাকি সোনা নিয়ে জাহাজ আবার উত্তরের দিকে রওনা হয়। এবং দেখা যায় জার্মান সেনা খবর পেয়ে টাইট্রান অবধি পৌঁছে গেছে, কিন্তু সমুদ্রে অনেকগুলো ছোট ছোট ফেরি একই দিকে যাচ্ছিল। কিন্তু মেজর স্টলম্যান বুঝতে পারে না যে আসলে কোন ফেরিটাতে সোনা আছে, আর যদি নাই বুঝতে পারে তো অতগুলো ফেরির মধ্যে তারা অ্যাটাক কাকে করবে। কারণ হতে পারে ওই সমুদ্রের মধ্যে অন্যান্য দেশেরও বাণিজ্যিক জাহাজগুলো যাতায়াত করত, তাই ভুল করে যদি অন্য কোনো দেশের বাণিজ্যিক জাহাজকে উড়িয়ে দেয় তাহলে সেই দেশের সঙ্গে যুদ্ধ লাগার সম্ভাবনা থেকে যাবে। এবং দেখা যায় মেজর স্টলম্যান শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয়। এবার বলা যাক যে এত লোক থাকতেও কেন হাসলান্দের মতো একজনকে মিশনের দায়িত্ব দেওয়া হলো। আসলে অস্কার বুঝেছিল যে হাসলান্দের জায়গায় যদি অন্য কেউ থাকে বা অন্য কাউকে যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে যে করেই হোক সে সোনাদানা নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার কথা ভাবত। কিন্তু হাসলান্দ এমন একজন দায়িত্ববান মানুষ যে বিপদের ঝুঁকি থাকা সত্ত্বেও শুধু অন্ধভাবে জার্মানদের হাত থেকে নিজের দেশের সম্পত্তি রক্ষা করেনি, তার সাথে থাকা সমস্ত মানুষগুলোর কথা ভেবেছে। এমনকি তার দেশের যে সম্পত্তি তার উপরে অর্পণ করা হয়েছে সেই সম্পত্তিগুলোর সে রেকর্ড রেখেছে, লিখে রেখেছে। এবং এই হিসেব রাখার জন্যই পরবর্তীকালে ইংল্যান্ড নরওয়ের কাছে সেই সম্পত্তি ফিরিয়ে দিয়েছিল। শেষে যেই ফেরিটাতে করে বাকি সোনাগুলো নিয়ে যাওয়া হচ্ছিল সেটা ইংল্যান্ডে যায়নি। সেই সব সোনা নিয়ে হাসলান্দ আমেরিকা চলে যায় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ না হওয়া অবধি নরওয়ের সেনাবাহিনীকে নানানভাবে সাহায্য করতে থাকে সে আমেরিকায় থেকে। এই সব কিছুর 4 মাস পর নিউ ইয়র্কে গিয়ে হাসলান্দের সঙ্গে তার পরিবারের আবার দেখা হয় এবং 1961 সালে 62 বছর বয়সে ফ্রেডরিক হাসলান্দের মৃত্যু হয়। নিনি পরবর্তীকালে লন্ডন চলে যায় এবং যুদ্ধ চলাকালীন সেখান থেকে এসে নানান রকম সরকারি কাজকর্ম সাহায্য করেছিল এবং তার কাজের জন্য 1991 সালে তাকে মানবতাবাদী পুরস্কারও দেওয়া হয়। নিনি 1996 সাল পর্যন্ত বেঁচে ছিলেন এবং 88 বছর বয়সে তিনি মারা যান। গ্রিগও নিজের সঙ্গে কিছু সোনা নিয়ে লন্ডনে চলে গেছিল এবং এরপর নরওয়ের সেনাবাহিনীর হয়ে বিবিসি থেকে যুদ্ধ সম্বন্ধে সব ধরনের খবর সে পৌঁছে দিত এবং পরবর্তীকালে তাকে ক্যাপ্টেনের পদ দেওয়া হয়। এই গোপন মিশন চলাকালীন সে একটা কবিতাও লিখেছিল যেটাকে পরে 17 মে 1940 নাম দেওয়া হয় এবং একটা খেতাবও দেওয়া হয়। 1943 সালের ডিসেম্বর মাসে গ্রিক বার্লিনে একটা বোম বিস্ফোরণ অভিযানে যোগ দেয় এবং তারা যে যুদ্ধ বিমানে ছিল সেটাকে গুলি করে নষ্ট করে দেওয়া হয়। সেখানে গ্রিক মাত্র 41 বছর বয়সে প্রাণ হারায়। আর এই ছবিগুলো যে দেখানো হলো, এই ছবিগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ছবি, আসল ছবি। তো এই ছিল আজকের মুভি এক্সপ্লেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে শুধুমাত্র একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দাও।